প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, বাবাল বান্দে প্রণালী এলাকায় ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েলের একটি গোয়েন্দা জাহাজের উপরে হামলা চালিয়েছে এবং জাহাজটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। এরপরে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরামকো তেল ক্ষেত্র এবং ইয়ানবু বন্দরে, লোহিত সাগরে অবস্থিত ইয়ানবু বন্দরে হামলা চালিয়েছে এবং আরামকোর বেশ কয়েকটি পাইপলাইন বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। এদিকে ইরান নিয়ে যে সমস্ত খবর আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আইআরজিসিকে অনুমোদন দিয়েছে যে আয়রন নামে একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, বিশেষ ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। তাতে আমরা ভিন্ন কিছু ইঙ্গিত পাচ্ছি। এদিকে কুয়েত থেকে আমেরিকার সেনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি আশা করছি আপনাদেরকে তার সামান্য কিছু অংশ দেখাবো। আর ইরানের কারার নামে একটি ড্রোন আছে, সেই ড্রোনে মাজিদ ইন্টারসেপ্টর বসানো হয়েছে। মাজিদ ইন্টারসেপ্টর বসানোর কারণে আমেরিকা কোথায় ঝুঁকির মুখে পড়তে পারে, কোথায় ক্ষতির মুখে পড়তে পারে, আমেরিকার জন্য কি সমস্যা তৈরি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন হাজির হয়েছি। আশা করছি বিস্তারিত আলোচনা করব। এর সাথে আমি আজকে বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা কাউকে আশ্বস্ত করেছিলাম, তাদের সবার প্রশ্ন যে ইরান কেন এই মুহূর্তে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে, আমেরিকা যেহেতু দুর্বল অবস্থানে, আমেরিকার হাতে যেহেতু অস্ত্র কম, তাহলে ইরান কেন এই মুহূর্তে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে না, ইরান কেন আমেরিকার যুদ্ধ জাহাজগুলোতে হামলা চালাচ্ছে না, ইরান কেন ইসরায়েলে হামলা চালাচ্ছে না, ইরান কেন চূড়ান্তভাবে যুদ্ধ শুরু করছে না, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আমি এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনা ভালো লাগবে এবং নিশ্চয়ই এটা একটা আলাদা আলোচনা হতে যাচ্ছে। দর্শকদের প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করবো এখানে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে যে বাবাল বান্দে প্রণালীর কাছে ইসরায়েল এবং মোসাদের সংশ্লিষ্ট একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। তাদের হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটতে দেখা যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট কেন এই জাহাজ আসছিল এবং কোথায় যাচ্ছিল, কি ব্যাপার, এটা পরিষ্কার না। তবে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সোমালিয়ার যে পশ্চিম অংশ, সিংহের লম্বা অংশ যেটা, এই লম্বা অংশ সোমালিল্যান্ড নামে একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেখানকার কিছু লোকজন, এবং পৃথিবীর একমাত্র ইসরায়েল ছাড়া আর কেউ তাকে স্বীকৃতি দেয়নি। এই সোমালিল্যান্ডে কিন্তু ইসরায়েলের ঘাঁটি আছে, ইসরায়েলের সেনা মোতায়েন আছে। এখন এই জাহাজ সোমালিল্যান্ডের দিকে যাচ্ছিল নাকি অন্য কোথাও যাচ্ছিল পরিষ্কার না, বাট তাতে হামলা হয়েছে। এপাশে সৌদি আরবের পূর্বাঞ্চল কাতিব প্রদেশের দিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা বা তাদের সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে তেল ক্ষেত্রের উপর, আরামকো তেল ক্ষেত্রের উপর, এবং আরামকোর বেশ কয়েকটি পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুধু তাই না, লোহিত সাগরে যে সৌদি আরবের যে বন্দর, ইয়ানবু বন্দর, এই বন্দরেও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। তার মানে ইয়েমেনের হুতি সমর্থিত সরকার এবং সৌদি আরবের ভিতরে এই মুহূর্তে বেশ বড় রকমের সংঘর্ষ চলছে। আজকে সকালের দিকেই দেখেছিলাম, গতকাল সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে যে সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে, তাতে সৌদি আরবের সামরিক বাহিনী বিপুল সংখ্যক অস্ত্রপাতি ফেলে রেখে তারা ব্যারাক বা ঘাঁটি বা ফাঁড়ি যাই বলেন ছেড়ে পালিয়েছে। আর সৌদি আরবের একটি ড্রোন, তো খুব বড় গুরুত্বপূর্ণ ড্রোন, আল জাউফ প্রদেশে ইয়েমেন ভূপাতিত করেছে, সে কথা তো দুপুরের ভিডিওতে বলেছি। এই ড্রোন কিন্তু তৈরি হয়েছিল তুরস্কের কাছ থেকে সৌদি আরব কিনেছে। তো ইয়েমেনের সাথে সৌদি আরবের এখন যে অবস্থা, তাতে এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ থাকলেও কার্যত
কার্যত দুই পক্ষের যুদ্ধ এই ফ্রন্টে চালু আছে, এটা মোটামুটি ভাবে বলা যায়। এদিকে দুপুরবেলার ভিডিওতে আমি বলেছিলাম যে আমেরিকায় আহতের সংখ্যা 624-এ গেছে, কিন্তু মজার একটা খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস বলছে আহতের সংখ্যা বেড়েছে 400 সামথিং থেকে 600 সামথিং এ চলে গেছে, বাট নিহতের সংখ্যা 18 থেকে 14 হয়ে গেছে। অর্থাৎ আগে নিহতের সংখ্যা 18 বলা হয়েছিল, এখন বলা হচ্ছে 14 জন নিহত হয়েছে মার্কিন সেনা। তার মানে নিহতের সংখ্যার তালিকা ছোট হয়ে গেল আগের চেয়ে। এটা কিভাবে সম্ভব? খোদ আমেরিকার গুরুত্বপূর্ণ পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই প্রশ্ন তুলেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আইআরজিসিকে অনুমোদন দিয়েছে, তারা এখন থেকে আয়রন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, একটা ক্ষেপণাস্ত্রের নাম আয়রন ডোম ভেবেন না, আবার এই আয়রন ব্যবহার করার অনুমতি দিয়েছে আইআরজিসিকে। এবং আমার কাছে মনে হচ্ছে এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেপণাস্ত্র এর আগে কখনো ব্যবহার করা হয়নি, অনেকে নামও জানে না। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার মানে হচ্ছে যে ইরান বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা আশঙ্কা করছে বা তারা ধারণা করছে হয়তো নতুন করে আরেকটা যুদ্ধ আসন্ন, সেই যুদ্ধে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লাগবে। আরো 2-3টা ডেভেলপমেন্ট আছে ইরানের অস্ত্র সংক্রান্ত, সামরিক সরঞ্জাম সংক্রান্ত। ইরান তার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। এই ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে আরো বেশি জোরালো হলো, শক্তিশালী হলো। এদিকে ইরান তার কারার ড্রোন, একটা ড্রোনের নাম কারার, এই কারার ড্রোনে মাজিদ ইন্টারসেপ্টর ব্যবহার করছে। আপনারা এর আগে শুনেছেন যে মাজিদ ডিফেন্স সিস্টেম কিন্তু তারা বের করেছে ইরান। এই মাজিদ ডিফেন্স সিস্টেমের তো তাদের ইন্টারসেপ্টর আছে, ক্ষেপণাস্ত্র আছে। এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এখন কারার ড্রোনে সেট করা হচ্ছে। অর্থাৎ এই ড্রোন, এই কারার ড্রোন, এই ইন্টারসেপ্টর দিয়ে আমেরিকা যে MQ-9 ড্রোন, এই ড্রোনকে ধ্বংস করতে পারবে। এমনিতেই তো অনেকটা মুড়ির মতো ধ্বংস হয়েছে আমেরিকার এই MQ-9 রিপার ড্রোন। তো সেক্ষেত্রে এখন এই যে কারার ড্রোনে যে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর বসালো, এতেই ইরানের শক্তি আরো বেড়ে গেল, আরো কার্যকর হয়ে গেল ইরানের ড্রোন সিস্টেম। এদিকে আরেকটি খবর বের হয়েছে, সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, তিনি নাকি আমেরিকার কাছে, অর্থাৎ আমেরিকার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে ইরানের হরমুজ পণ্যলী এলাকায় হামলা বন্ধ করা উচিত। এতে লাভ হচ্ছে না খুব একটা, বরং মার্কিন বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ব্র্যাড কুপারের এই পরামর্শের পরেই সম্ভবত এই হামলা বন্ধ হয়েছে। এখন কি রকম ক্ষতি হয়েছে বা কি রকম ক্ষতি হচ্ছে আমরা আজ কয়েকদিন প্রায় সময় দেখতে পাচ্ছি বা জানছি, শুনছি। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের সেনাদেরকে সরিয়ে নিচ্ছে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত এই ঘাঁটিগুলো খুব স্ট্রং ছিল ততক্ষণ তো সেনা সরানোর প্রশ্ন আসেনি। এই ঘাঁটিগুলো তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল, এবং এই ঘাঁটিতে সেনা মোতায়েন করা হয়েছিল তো যুদ্ধ করার জন্য। এখন যখন ঘাঁটি থেকে এই সমস্ত সেনা সরিয়ে নেওয়া হচ্ছে, যদি এই খবরগুলো সব রাইট হয়, সঠিক হয়, তাহলে একদম পরিষ্কার যে আমেরিকা মধ্যপ্রাচ্যে অ্যাকচুয়ালি তাদের ঘাঁটিতে তাদের সেনাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, তাদের ঘাঁটি ধরে রাখতে পারছে না, সেনাদের নিরাপত্তা নেই, যার কারণে সরিয়ে নেওয়া হচ্ছে। আজকে একটা ভিডিও বের হয়েছে যে তাদের দেখা যাচ্ছে যে কুয়েতের ঘাঁটি থেকে বিপুল সংখ্যক সেনা বাসে করে চলে যাচ্ছে, পরে হয়তো বিমানে উঠেছে মনে হলো, যা দেখলাম। তাতে দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধ এখন থামিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই জায়গায় প্রশ্ন আসছে, কেন সরিয়ে নিচ্ছে? সরিয়ে নেওয়ার পরে কি হবে? এটা কি বড় যুদ্ধের আলামত কিনা? হ্যাঁ, হতে পারে বড় যুদ্ধের আলামত, এবং ইরানও সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। আমি একটু আগেই বলেছি, নতুন এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, কারা ড্রোনে নতুন সিস্টেম ইন্টারসেপ্টর মোতায়েন করেছে, এরপরে আয়রন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে সর্বোচ্চ নেতা। ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার প্রশ্ন, তার মানে কি এই ক্ষেপণাস্ত্রের কি শক্তি, কি পাওয়ার, অনেক বড় ব্যাপার। এই রকম একটা প্রেক্ষাপটে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই, কেন ইরান এই মুহূর্তে আমেরিকার ঘাঁটিগুলোতে আরো বেশি
হামলা ছেড়ে ধ্বংস করে দিচ্ছে না? এবং যেখানে যেখানে সেনা রয়েছে তাদের উপর কেন হামলা চালাচ্ছে না? ভারত মহাসাগরে বা বিভিন্ন জায়গায় যে তাদের যে জাহাজ মোতায়েন আছে সেই সব জায়গায় যেহেতু ক্ষেপণাস্ত্র ফুরে গেছে, তাতে হামলা চালাচ্ছে না কেন? ইরান এখন কেন আলোচনার দিকে যাচ্ছে না? ইরান আলোচনার দিকে যাচ্ছে না, এটা ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে। আর হামলা চালাচ্ছে না কেন? আমি মনে করি যে ইরান যেহেতু এইরকম আমেরিকা এবং ইসরায়েলের সাথে অ্যাট এ টাইম যুদ্ধ করলো বা মোকাবেলা করছে, এখনো ঠিক আছে, অতএব তাদের নিশ্চয়ই একটা প্ল্যান আছে, তাদের কৌশল আছে যে কোনভাবে, কখন, কোন পর্যায়ে, কোন রকমের হামলা করবে, কোন রকমের যুদ্ধ করবে, কতটুকু করবে না, এগুলো তাদের নিশ্চয়ই প্ল্যান আছে, সেই অনুযায়ী আগাচ্ছে। আমার আপনার কথায় তো তারা চলবে না, তারা তো একটা প্রতিষ্ঠিত সামরিক বাহিনী। এ তো এমন না যে কি করবে না বুঝে উঠতে পারছে না। এটা গেলে এক। দ্বিতীয় হচ্ছে, বড় বড় জাহাজে হামলা করা মানে একটা বিষয় খেয়াল করেন, জাপান যখন পার্ল হারবারে হামলা করেছিল মার্কিন জাহাজে, তারপরেই কিন্তু আমেরিকা জাপানের উপরে সেই অ্যাটম বোমা মেরেছিল, পরমাণু বোমা। তো বড় বড় জাহাজে হামলা করা মানে অনেক বড় যুদ্ধের পরিসর আরো অনেক বড় করে ফেলা। ইরান যেভাবে যুদ্ধ করছে এতেই তো তারা কাবু হয়ে গেছে মোটামুটি ভাবে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। এছাড়া আরো যদি যুদ্ধ করতে চায় তাহলে তা মোকাবেলা করতে হবে ইরানকে। আর আমার কাছে মনে হয়েছে, যেটা ইরান যে নীতিটা সবচেয়ে বেশি অনুসরণ করে বলে মনে হয়েছে আমার কাছে, তারা মানুষ মারাচ্ছে, তাদের লজিস্টিক সাপোর্ট ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, ঘাঁটি, বিমান, এই সমস্ত ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে যাতে ওরা চলে যেতে বাধ্য হয়। আমি আপনাদেরকে একটা ইতিহাসের গল্প বলি, এটা সত্যি গল্প, সবাই আপনারা জানেন, সত্যি ঘটনা। মক্কা বিজয়ের আগে পরে যে গল্পটা দেখুন, তাতে কিন্তু অনেক লোকের প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, একটা লোকের না, অনেক লোক তো পরে কথা। চূড়ান্ত বিজয় অর্জনটা যদি বিনা রক্তপাতে বা অল্প রক্তপাতে করা যায়, তাহলে বেশি রক্তপাত, বেশি মানুষ মেরে লাভটা কি? একটা দর্শন, একটা চিন্তা, একটা দৃষ্টিভঙ্গি তো আছে। হয়তো ইরান এই বিষয়গুলো মেনটেন করে, যে তাদের অনেক ক্ষতি হলেও তারা প্রচুর সংখ্যক মানুষ মারতে চায় না হয়তোবা, এটা আমার কাছে মনে হয়েছে। তবে যে হুমকি দিয়েছিল সেটা তো দেখেছেন, যে চোখের বদলে চোখ, এবং পরবর্তীতে কি বলেছে ইরান, যে একটা ইরানি নাগরিক মারা গেলে একটা মার্কিন সেনা মারা যাবে। তারপরে কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে যদি পরমাণু যুদ্ধ না করে, পরমাণু হামলার শিকার না হয়ে, বা বড় রকমের যুদ্ধের পরিসর বিস্তৃত না করে দিয়ে, ইরানের নিজেরও তো শক্তি সামর্থ্য সব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। যদি আমেরিকাকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো না? হয়তো ইরান সেই রকমের একটা দৃষ্টিভঙ্গি পোষণ করছে। একই রকমের কথা যে ইসরায়েলের উপর কেন হামলা চালায় না? আমার কাছে মনে হয়েছে এইবারের যুদ্ধে, এই যে গত 13-14 দিন যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমেরিকা একাই এসেছে, এখানে আমেরিকাকে একাই মোকাবেলা করুক ইরান, অর্থাৎ শুধু আমেরিকাই থাকুক, এতে যুদ্ধ, এতে আবার ইসরায়েলকে টেনে আনার দরকার নেই। কারণ যখন ইসরায়েল টেনে আসছে, ইসরায়েল যুক্ত হচ্ছে, তখন তো দুটো শক্তিকে একা ইরানকে মোকাবেলা করতে হবে। তার চেয়ে একটা একটা করে দিক, একজনকে পঙ্গু করে দিক, তারপরে বাকিটা দেখা যাবে। এই কৌশলটা তো ভালো কৌশল। সেক্ষেত্রে এখনই ইসরায়েলের বিরুদ্ধে না, আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে চলে যায়, আমি বিশ্লেষণের কথা বলছি, প্রেক্ষাপটটা কি হতে পারে? আমি বলছি যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে, পরিস্থিতি এমন হলো যে চলে যেতে বাধ্য হলো, তখন তো ইসরায়েল অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে অহেতুক যুদ্ধ করে বহু মানুষের প্রাণহানি না ঘটিয়ে যদি দুর্বল করে দেওয়া যায়, সারেন্ডার করে বা চলে যায়, সেটাই তো ভালো। আমার কাছে মনে হচ্ছে ইরান হয়তো এরকম একটা দর্শন অনুসরণ করছে। সুপ্রিয় দর্শক, আমি যে আপনাদের প্রশ্নের জবাবে যা বললাম, যে ব্যাখ্যা দিলাম, আপনাদের কাছে কি তেমন মনে হয়, নাকি আরো ভিন্ন কোনো আপনাদের দৃষ্টিভঙ্গি আছে, মতামত? দর্শক, আজকে যে বিষয়গুলো আলোচনা করতে চাই তার প্রথম শিরোনামটি হলো, যে কোনো সময় ইরান ইউক্রেনকে খাবলে ধরবে। এবার ইউক্রেনের উপর আসতেছে ইরানের বড় অ্যাটাক। ইউক্রেন বোঝে না কার সাথে লড়তে গেছে। ওর আব্বা
ডোনাল্ড ট্রাম্পকে সাইজ করে ভাঁজ করে ফেলছে ইরান। ইরানকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর, ইরাক থেকে সৌদি আরবকে টার্গেট করে ব্যাপক অ্যাটাক। জিজানের আরামকো তেল কেন্দ্রে, তেল কূপে যেটাকে আমরা বলি, ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। সৌদি আরবের নাক দিয়ে কান দিয়ে এখন ধোঁয়া বেরোচ্ছে। কেন আমরা ভুলে হুতিকে আঘাত করতে গেলাম ভায়া? এটা এখন মোহাম্মদ বিন সালমান ভাবছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন যে ইরানের সাথে আমাদের আলোচনা ভালো চলছে, আশা করি ভালো কিছু আসবে। আবার তিনি ট্রাম্প আবার পুতিনকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন যে আপনারা কি চুপি চুপি ইরানকে সাহায্য করছেন? ইরান আমাদের এত বড় ধোলাই দিচ্ছে কি করে? এই পুচকে বাহিনী, ওদের সাথে আমরা পারছি না, এটা কি করে সম্ভব? পাশাপাশি ট্রাম্প আবার এরদোয়ানের প্রশংসাও করেছেন। কোন কারণে আসলে এরদোয়ানের প্রশংসা করেছেন সেটা একটু জানবো আজকের লাইভে। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আলোচনায় যাব। প্রথম যেটা হলো, ট্রাম্প বলছেন যে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে আলোচনা করছে এবং ভালো কিছু আশা করা যাচ্ছে বা ভালো কিছু খবর আসবে। এটা কে বলছে? ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে এই কথাটি বলেছেন। তারা যে দেখা করতে চাইছে তার একমাত্র কারণ হলো আমরা তাদের উপর খুব কঠোর আঘাত হানছি। এটা কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। মানে মশকরা করতেছে জাতির সাথে, পৃথিবীর সাথে, স্বয়ং আমেরিকা জাতির সাথে। গত দুদিনের খবরগুলো কি? পৃথিবীর সব গণমাধ্যম, একমাত্র আমি বলছি, আরেকজন বলছে না, আমেরিকার গণমাধ্যম, মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, ইউরোপের গণমাধ্যম কি বলছে? আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে, যুদ্ধ বিমান মোটামুটি সব সাফা করে ফেলছে ইরান মিসাইল ড্রোন দিয়ে, প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, প্রায় 6 থেকে 700 সেনা গুরুতর আহত ইরানের হামলায়। আর ইরান বলছে 200-র অধিক তারা মেরেই ফেলছে। আরো হিসাব আসবে। ইরান বলছে যে এটা আমাদের কাছে কনফার্ম তথ্য, এবং আরো যে তথ্য, সেই তথ্যের আলোকে সংখ্যাটা আরো দ্বিগুণ হতে পারে, ইরান বলছে। এবং ইরান তো পুরো পরিসংখ্যান দিয়ে দিচ্ছে যে 12 দিনের যুদ্ধে, লেটেস্ট 12 দিনের যুদ্ধে কি পরিমাণ মার্কিন ক্ষয়ক্ষতি করেছে। এটা তো আর নতুন করে বলবো না, আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। তো সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন তারা যে দেখা করতে চাইছে তার একমাত্র কারণ হলো আমরা তাদের উপর কঠোর আঘাত হেনেছি। মানে ইরান নাকি তাদের সাথে দেখা করতে চাইছে কারণ আমেরিকা কঠোর আঘাত হেনেছে ইরানের উপর। ওরে বাপরে বাপ। এবং তিনি আবারও যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতির কথা অস্বীকার করেছেন। ইরান বলছে ইসরায়েলের প্রভাবে শুরু হওয়া 5 মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আটকে পড়েছে, ওই হিমশিম খাচ্ছে, এবং এক অনিবার্য মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, যারা এই চোরাবালিতে আটকে গেছে। এটা আবার ইরান জবাব দিচ্ছে। পাশাপাশি ইরান বলছে আমরা আমেরিকা বা ট্রাম্পের সাথে কোনো যোগাযোগ করিনি, বরং আমেরিকা, কাতার এবং পাকিস্তানের মাধ্যমে বারবারই আমাদের কাছে আসছে। তারা একটা খণ্ডকালীন যুদ্ধবিরতি চায়। ইরান রাজি হয়নি এখন পর্যন্ত। ইরান বলছে যে ইরান আমেরিকাকে জবাব দিয়ে কথাটা বলছে যে আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না, কারণ এই সাম্প্রতিক যুদ্ধে তারা 3 বার সকল ওয়াদা ভঙ্গ করেছে। তারা একটা বিশ্বাসঘাতক, এখন প্রকাশ এইভাবে বলছে যে আমাদের সাথে করা ওয়াদা তারা 3 বার ভঙ্গ করেছে। তো তাদের সাথে আমরা আর কোনোভাবে চুক্তি করতে চাই না, আলোচনা করতে চাই না। তারপরও দুটো রাষ্ট্র আমাদেরকে খুব রিকোয়েস্ট করছে, কাতার এবং পাকিস্তান। তো এরই মধ্যে ইরান বলছে যে এরই মধ্যে তারা হামলা বন্ধ করে দিয়েছে। মানে আমেরিকা আমাদের কাছে দুটো দেশের মাধ্যমে আবেদন করে হামলা বন্ধ রেখেছে বলে আমরা প্রতিঘাত বন্ধ রেখেছি। মানে হামলার এগেনস্টে যে পাল্টা হামলা, ওটা আমরা করছি না। কিন্তু হরমুজ দিয়ে কোনো জাহাজ ঢুকতে দিচ্ছে না, যেটা ঢুকতেছে সেটা মাইন বিস্ফোরণে অথবা মিসাইল অ্যাটাকে ধ্বংস হচ্ছে। তো এরই মধ্যে মানে স্পষ্ট করে বলে দিয়েছে, এবং পাশাপাশি তারা বলছে যে যদি আমেরিকা আবারও ইরানে কোনো অ্যাডভেঞ্চার করে, আক্রমণ চালায়, তাহলে ইরান আগের মতো জবাব দিবে অথবা আগের চেয়ে ভয়াবহ জবাব দেবে। এটি হলো স্পষ্ট বার্তা। আসেন তো ট্রাম্প আবার নতুন করে কি বলছেন, আমরা ট্রাম্পের একটু বক্তব্যটা আবার শুনি। আমাদের ট্রাম্প কাকু কি বলছেন? তিনি বলছেন মানে ইরান যদি আলোচনায় কোন রকম তাল বাহানা করে, এই উদ্দেশ্য করে বলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে গভীর আলোচনা চালিয়ে যাচ্ছে। ওহো, কি গোপনে গোপনে না প্রকাশ্যে। তবে আলোচনা থমকে গেলে সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। যদি আলোচনা বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকা আবারও
অ্যাটাক শুরু করবে। যদি এগুলো সফল না হয়, মানে এই আলোচনা সফল না হয়, আমরা আবার কঠোর সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েলি সম্প্রচারকারী চ্যানেল 12কে এই তথ্যগুলো বা এই কথাগুলো বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন যে কূটনৈতিক সুযোগ খুবই সীমিত এবং উল্লেখ করেন যে এই প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, নতুবা একেবারে নয়। যদি দ্রুত ইরান আমাদের সাথে আলোচনাটাকে চালিয়ে যায় তো গুড, আর যদি না চালায় একেবারেই আমরা বন্ধ করে দিব আলোচনা। মানে এটা হলো জাতিকে বিভ্রান্ত করার জন্য, নিজেকে শক্তিশালী দেখানোর জন্য কিছু তথ্য আর কি। তিনি জোর দিয়ে বলেন যে তার মতে ইরান একটি চুক্তিতে আসতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ব্যাখ্যা করেছেন যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের অনুরোধের পর তিনি শুক্রবার হামলা স্থগিত করেছেন। ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই আমাকে অনুরোধ করেছেন গুলি চালাবেন না, এবং জোর দিয়ে বলছেন যে এই অনুরোধ মঞ্জুর করার কোনো লাভ বা ক্ষতি হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে ট্রাম্প এই মন্তব্যগুলো করেন। হুমকি এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির কথা উল্লেখ করে ফেব্রুয়ারির শেষে দেশ দুটি ইরানের উপর হামলা চালায়। তো ট্রাম্পের এই কথাটা হলো আমেরিকার জাতিকে একটু আশ্বস্ত করা যে না, আমাদের কাছে ওরা আসছে, কিন্তু মূল তথ্য পৃথিবীর সব গণমাধ্যম প্রচার করে দিয়েছে। এদিকে সেন্টকম, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড, তারা বলছে যে মার্কিন বাহিনী 17টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে পাঠিয়েছে এবং 2টি জাহাজকে আরোহণ করেছে। অর্থাৎ তারা দাবি করছে ইরানের পথ এড়িয়ে 17টি বাণিজ্যিক জাহাজকে তারা অন্য পথ দিয়ে পাঠিয়েছে এবং 2টো জাহাজকে আবার ফিরিয়ে এনেছে। এই যে বক্তব্যগুলো আসছে, এর উত্তর আবার ইরান বলছে যে সেন্টকমের এই দাবিগুলো পুরোপুরি ভুয়া, এরা সঠিক তথ্য দিচ্ছে না। আসেন এবার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে আসে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লেগে গেছে। এই আগুনটি কোনো অপারেশনাল নাকি দুর্ঘটনা সেটা এখনো কেউ স্পষ্ট করতে পারেনি। তবে আগুনের প্রকারভেদ বা আগুনের ধরন দেখে মনে হচ্ছে যে এখানে কোনো স্যাবোটাজ থাকতে পারে। কি করতে পারে? ইসরায়েলের ভেতরে যদি কোনো অপারেশন হয় সেটা তো ইরানকে টার্গেট করা হবে, বাট এখন পর্যন্ত কোনো দেশকে তারা দায়ী করেনি। তবে এটার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে ইসরায়েলের জন্য, এটি একটা বড় ধাক্কা। আসেন, ইরাক থেকে সৌদি আরবের ভেতরে এক ঝাঁক মিসাইল ড্রোন গিয়ে সৌদির জিজানে তাদের যে আরামকো তেলকূপটি আছে সেখানে হামলা করেছে। এটি হলো দ্বিতীয় ধাপে এসে। পাশাপাশি হুতিরা তো আছেই, অব্যাহত তাদের প্রস্তুতি আছে। ইরানের বা ইরান সমর্থিত মিলিশিয়ারা বলছে যে সৌদি আরব যদি এই পাতা ফাঁদ থেকে উঠে না আসে এবং গোপনে ইসরায়েলের সাথে কোনো আলোচনা বন্ধ না করে, পাশাপাশি হুতিদের সাথে এই বৈরিতা বন্ধ না করে, তাহলে সৌদি আরবকে এর চেয়ে বড় মাসুল দিতে হবে। এবং সৌদি আরব যে বিষয়টি বুঝতে পারছে না সেটি হলো তারা একটা বড় রকম ট্র্যাপে পা দিয়েছে ওই দেশগুলোর, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের। তারা নিজেদের বন্ধুকে, মানে মুসলিম দেশগুলোকে অবিশ্বাস করে বিশ্বাসঘাতকদের বন্ধু বানাচ্ছে। এই বক্তব্যটি আমার খুব ভালো লাগছে। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বলছে সৌদি আরব যদি ফার্দার ইয়েমেন বা হুতিদের টার্গেট করে কোনো অ্যাটাক চালায়, তাহলে সৌদি আরবের যতগুলো তেল ক্ষেত্র আছে সব হুতিদের বৈধ টার্গেট হবে। এবং বলতে পারি যে সৌদি আরবের এই তেল ক্ষেত্রগুলোতে আক্রমণে বিশ্ববাজারে তেলের সংকট সৃষ্টি হয়েছে, তেলের দাম বাড়বে এবং সৌদি আরব বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে। মোহাম্মদ বিন সালমানের উচিত হবে খুব কৌশলী হওয়া। এতদিন তিনি খুব নীরব থেকে সব পর্যবেক্ষণ করেছেন এবং গোপনে ইরানের সাথে সমঝোতাও করেছিলেন, কিছু শর্তে মানে আসার পরিকল্পনাও করছিলেন পাকিস্তানের মধ্যস্থতায়। হঠাৎ করে আমেরিকা ইসরায়েলের ট্র্যাপে পা দিয়ে ইয়েমেনের উপর হামলা করে, মানে মৌচাকে ঢিল মেরে বড় রকম ভুল করে ফেলেছে। দর্শক আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ এবার মূল যে শিরোনামের খবরটিতে আসি। ইরানের একটি অস্ত্র বোঝাই জাহাজে, যে জাহাজটি ইরান থেকে রাশিয়া যাচ্ছিল, রাশিয়ার যুদ্ধের জন্য শাহেদ ড্রোন ট্রোন ভরপুর ইরান একটা জাহাজ ভর্তি করে অস্ত্র রাশিয়ার উদ্দেশ্যে পাঠাচ্ছিল। ওটাতে হামলা করেছিল ইউক্রেন। এতে করে ইরানের একজন ক্রু এবং বেশ কজন আহত, একজন মারা গেছে। তো এর পরপরই ইরান তাদের অ্যাম্বাসেডরকে ডেকে আনছে ইউক্রেনের, ডেকে আচ্ছা রকম শাসিয়ে বলছে তোমার দেশকে রেডি হতে বলো, আমরা এটার জবাব দিতে যাচ্ছি। তোমার দেশকে বলে দিও, পাপেট প্রধানমন্ত্রী জেলেনস্কিকে বলে দিও, সে তো আমেরিকার
পাপেট, তাকে বলে দিও তার আব্বাকে পিটিয়ে আমরা সোজা করে ফেলেছি। এখন সে বিভিন্ন দেশের মাধ্যমে মধ্যস্থতা চায়, আর এই সময় সে ইরানকে আঘাত করে যদি সে যুদ্ধে জড়াতে চায়, তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।